আপনাকে নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে আপনার মনোনয়নপত্র বাতিল হওয়ার বিষয়টি নিয়ে। বিএনপির যারা সংরক্ষিত নারী আসনে জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে বা মনোনীত হয়েছেন, বিভিন্ন বিষয়ে কিন্তু তাদের অযোগ্যতা আছে। যারা আসলে ক্ষমতাসীন তাদের জন্য আইন একরকম, আর যারা আসলে বিরোধী দল বা যারা আসলে দুর্বলের জন্য তো আইন অনেক বেশি কার্যকরী হয়। একটা সেক্টরে আমি ছিলাম, সেখান থেকে কিন্তু সেটা স্যাক্রিফাইস করে আমার রাজনীতিতে আসতে হয়েছে। বিএনপির সংরক্ষিত নারী আসনে আমরা দ্বৈত নাগরিকত্ব আছে, জিবা আমিন, এইটা তাদের ক্ষেত্রে কনসিডার করা হয়েছে, তাহলে আমার ক্ষেত্রে কেন না? দল থেকে কতটুকু সাহায্য পেয়েছেন এই ব্যাপারে? কিছু কিছু লড়াই আসলে একার হয়। তার মানে কি আপনি দল থেকে কোনো প্রকার সাহায্য পাননি? আমরা বারবার করে বলি না যে ভালো মানুষ কেন, শিক্ষিত মানুষ কেন রাজনীতিতে আসে না? রাজনীতিতে কিভাবে আসবে? তারা তো নিশ্চয়ই এর আগ পর্যন্ত বসে থাকবে না বা চাঁদাবাজি করবে না। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে অনেকেই অনেক কানাঘুষা করছে। তারেক সরকার বা হাসিনা সরকার কাউকে আসলে ক্রেডিট দেওয়ার কিছু নাই। এই পদ্মা সেতু থেকে শুরু করে মেট্রো রেল বলেন, এগুলোর জন্য যদি হাসিনাকে আপনি বাহবা দেন, সেটা আমার মনে হয় না ঠিক হবে, কারণ তার তো আসলে এটা পৈতৃক সম্পত্তি না। আপাতত আপনি কোনো প্রফেশনে যুক্ত নেই? না, আমি এখন বেকার। এটা জনপালস থেকে দেখে যদি কেউ আমাকে চাকরির অফার করেন, দ্যাট উড বি গ্রেট। আর জনপালসকে তাহলে 10% দিতে হবে। এখন কি 10% কি মানে এই সরকারের জন্য এই 10%ই আমরা সবসময় বলবো? গণভোটের অর্থ আত্মসাতের অভিযোগ এসেছে। এনসিপিও কি সরকারের পক্ষ থেকে ওই অর্থ আত্মসাৎ করে প্রচারণা চালিয়েছে কিনা? এনসিপির নির্বাচনকালীন আমরা যে দেনায় আছি সেটা 87 লাখ টাকা। আপনি একসময় ছাত্রলীগের তুখোড় নেত্রী ছিলেন, অভিযোগটা কতটুকু সত্য? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি জনপালসের নিয়মিত পডকাস্ট শো পলিটিক্যাল রুমের এক্সক্লুসিভ একটি পর্বে। আজকের পর্বে আমরা কথা বলবো বাংলাদেশের নারীদের রাজনীতির ইতিবৃত্ত নিয়ে, যেখানে থাকবে নারী নেতৃত্বের উত্থান, নারীদের প্রতিবন্ধকতা এবং এর থেকে উত্তরণের উপায়। আজকের পর্বে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক এবং জাতীয় নারী শক্তির কেন্দ্রীয় আহ্বায়ক মনিরা শারমিন আপু। দেরি না করে চলুন শুরু করে দেই মনিরা শারমিন আপুর সাথে আমাদের গল্প। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপু, সম্প্রতি একটা জিনিস নিয়ে তো খুব বেশি তোলপাড় হচ্ছে, আপনাকে নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে আপনার মনোনয়নপত্র বাতিল হওয়ার বিষয়টি নিয়ে। তো এই বিষয় সম্পর্কে আমরা আপনার মুখ থেকে জানতে চাচ্ছি। বেসিক্যালি যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা সংরক্ষিত নারী আসনের জন্য তো আসলে প্রতিটি দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং জোট থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। তো এখানে আসলে আমার মনোনয়নের পরে মনোনয়ন বাছাইয়ের ক্ষেত্রে নির্বাচন কমিশন থেকে একটি বিষয় তারা বলছে যে আমি একটা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে চাকরি করতাম, যেটা স্বায়ত্তশাসিত বাংলাদেশ কৃষি ব্যাংক। সেই ব্যাংকে আমি 2 বছর চাকরি করেছি এবং এরপরে চাকরি ছাড়ার পরে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠানে চাকরি ছাড়ার পরে একটা আরপিও অনুযায়ী একটা বিষয় আছে যে নির্বাচন করবার ক্ষেত্রে, ডিরেক্ট নির্বাচনের ক্ষেত্রে 3 বছরের একটা কুলিং পিরিয়ড লাগে। এটার একটা প্রেক্ষাপট আছে, সেটা হচ্ছে যে যখন ডিরেক্ট ইলেকশন হয়, কোনো একেবারে আমি যদি বলি যে আমলারা যারা সচিব পর্যায়ের যারা, তারপরে কোনো প্রতিষ্ঠানের একেবারে এক্সিকিউটিভ লেভেলের যারা, তারা যদি আসলে একেবারে যখন আসলে এই নির্বাচনের আগে কোনো প্রতিষ্ঠানের দায়িত্ব থাকে এবং ইমিডিয়েটলি নির্বাচনের মানে করার জন্য যদি আসলে সেখান থেকে পদত্যাগ করে এবং মাঝখানে আসলে কোনো বিরতি যদি না থাকে, তাহলে যেটা হয় সেটা হচ্ছে যে ওই প্রতিষ্ঠানকে কাজে লাগিয়ে ভোটারদের এক ধরনের প্রভাবিত করবার একটা সুযোগ থাকে। এবং এই ক্ষেত্রে দেখা যায় যে সে নির্বাচন করে যদি জিতেও যায়, সেক্ষেত্রে আবার সেই প্রতিষ্ঠানকে আবার একটা সুবিধা দেবার একটা সুযোগ থাকে। তো সেই কারণেই আসলে কোনো নির্বাহী পদে যদি কেউ থাকে বা সরকারি আমলার পর্যায়ে যারা আছে, তাদের ঠেকানোর জন্য 2008 সালে এরকম একটা আইন করা হয়, যেটা হচ্ছে যে একটা 3 বছরের একটা কুলিং পিরিয়ড থাকবে, তারপরে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সংরক্ষিত নারী আসনের ক্ষেত্রে কিন্তু ডিরেক্ট ইলেকশন হয় না। আপনারা জানেন যে সংরক্ষিত নারী আসনের ক্ষেত্রে ভোটাররা হন 300 জন যারা সাংসদ, তারা। সুতরাং এখানে আসলে প্রথমত কোনোভাবে প্রশাসনিকভাবে আসলে কাউকে সুবিধা দেওয়ার কোনো সুযোগ থাকে না। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এখানে কোনো প্রতিদ্বন্দ্বী থাকে না। আমরা এমনি সময় দেখি যে কোনো কনস্টিটিউয়েন্সি থেকে যারা দাঁড়ায় তাদের কিন্তু কোনো না কোনো প্রতিদ্বন্দ্বী থাকে সেই আসনে, কিন্তু এটি যেহেতু জোট বা দল কর্তৃক মনোনীত, এখানে কোনো প্রতিদ্বন্দ্বী থাকে না। তো সেই হিসেবে আমার যেই এই একটা চাকরির পরে একটা 3 বছরের যে কুলিং পিরিয়ডের কথা বলা হচ্ছে, বা আমি যেই পদে আসলে চাকরি করতাম, আমি কৃষি ব্যাংকের অফিসার হিসেবে চাকরি করতাম এবং সেটি 10ম গ্রেডের
গ্রেডের একটি পোস্ট, সেক্ষেত্রে আসলে কাউকে প্রভাবিত করবার যে সুযোগ সেটা আমার ছিল না বা নাই। কিন্তু এই জায়গাতে আমি আমার জায়গা থেকে যখন আত্মপক্ষ সমর্থন করলাম, তখন নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হলো যে না, এটা আসলে তারা মানতে পারবে না। অথচ আমি দেখলাম যে বিএনপির যারা সংরক্ষিত নারী আসনে জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে বা মনোনীত হয়েছেন, তাদের মধ্যে কিন্তু 4 জনের এই ধরনের বিভিন্ন বিষয়ে কিন্তু তাদের অযোগ্যতা আছে। কিন্তু আমরা দেখলাম যে নির্বাচন কমিশন কিন্তু সেগুলোকে খুব ভালোভাবে বৈধ ঘোষণা করে তাদের আসলে সংসদে যাওয়ার যে একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে তাদের যোগ্য ঘোষণা করলো। তো এখানে আমি খুবই অবাক হলাম যে নির্বাচন কমিশনের মতো একটা সাংবিধানিক প্রতিষ্ঠান যদি এই ধরনের পক্ষপাতমূলক আচরণ করে। আমরা তো জানি যে আইন সবার জন্য সমান, কিন্তু আমরা দেখলাম যে আইন আসলে সবার জন্য সমান না। যারা আসলে ক্ষমতাসীন তাদের জন্য আইন একরকম, আর যারা আসলে বিরোধী দল বা যারা আসলে দুর্বলের জন্য তো আইন অনেক বেশি কার্যকরী হয় এবং তাদের আইন দিয়ে অনেক ভালোভাবে বাধা যায়। আমার পক্ষে হচ্ছে আমার যে আর্গুমেন্টটা, আমি নির্বাচন কমিশনে আপিল করেছি, সেখানে সেই আপিলও মানে তারা অবৈধ বলে ঘোষণা করেছে, আপিল বাতিল করেছে। কিন্তু আমি এটি নিয়ে উচ্চ আদালতে যাব এবং আমি রিট করব। এটার পক্ষে আমার যে যুক্তি সেটা হচ্ছে যে দেখেন, সংরক্ষিত নারী আসন আসলে কেন করা হয়েছিল? এটি করা হয়েছিল নারীদের সংসদে প্রতিনিধিত্ব বাড়ানোর জন্য এবং রাজনীতিতে যাতে নারীরা আসে, এই জায়গাটা কিন্তু এই পথটা আসলে সুগম করবার জন্য। কিন্তু আমরা দেখছি যে এই ধরনের একটা আইন যেটা কোনো প্রশাসনিক পদ না বা প্রথম শ্রেণীর কোনো কর্মকর্তা না, বা যেখানে কোনোভাবে আসলে কোনো জায়গায় কারোর প্রতি প্রভাব বিস্তার করবার কোনো সুযোগ নেই, সেই পদগুলোকে যদি আসলে এরকম সরকারি চাকরি বা ওই 3 বছরের কুলিং পিরিয়ড হিসেবে যদি বিবেচনা করা হয়, তাহলে যারা নারীরা আছে মানে বাংলাদেশে প্রতিষ্ঠিত নারীরা, ধরেন আমার কিন্তু একটা সেক্টরে আমি ছিলাম, সেখান থেকে কিন্তু সেটা স্যাক্রিফাইস করে আমার রাজনীতিতে আসতে হয়েছে। রাজনীতি কিন্তু সবসময় একটা স্যাক্রিফাইসের জায়গা। কিন্তু দেখেন, একজন নারী যখন আসলে নিজের প্রফেশন, নিজের ক্যারিয়ার স্যাক্রিফাইস করে রাজনীতিতে দেওয়ার জন্য আসছে, তাকে যদি আসলে এই ধরনের কালো আইন দিয়ে তাদের পদ যদি রুদ্ধ করা হয়, তাহলে সেটা ভবিষ্যতে আমাদের নারী ক্ষমতায়নের ক্ষেত্রে একটা বড় প্রতিবন্ধকতা হবে। এবং আমি আরেকটা জিনিস একটু মেনশন করতে চাই, আমরা যখন হলে ছিলাম, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পড়তাম, আমরা হলে থাকতাম, হলে দেখতাম যে আমাদের প্রথম চাকরির পরীক্ষা হচ্ছে প্রাইমারি স্কুলের পরীক্ষা। কারণ এই পরীক্ষায় রিটেন দেওয়া লাগে না, এই পরীক্ষায় শুধু প্রিলি দিলে একটা ভালো কাটমার্ক পেলে তারপরে ভাইবা দিলেই আমরা মানে এখানে আসলে যোগ্য হিসেবে বিবেচিত হয়। সুতরাং এই চাকরিটা পাওয়া অনেক সহজ ছিল। তো যেই নারী, অথচ এটা কিন্তু একটা 12 গ্রেডের একটা জব। এখন 12 গ্রেডের একজন নারী, যিনি আসলে একটা মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করে, যার কোনো পলিটিক্যাল ব্যাকআপ নাই, বাবা ভাইয়ের দোয়া নাই, সেই নারী যদি আসলে তার ক্যারিয়ার স্যাক্রিফাইস করে যদি আসলে এই রাজনীতিতে আসতে চায়, কিন্তু তখন কি করবে নির্বাচন কমিশন? আবার কি করবে? বলবে যে এটা সরকারি চাকরি। অথচ 12 গ্রেডের একজন প্রাইমারি স্কুলের যদি শিক্ষিকা হন, ওনার আসলে কি সক্ষমতা আছে যে কাউকে প্রভাবিত করবার বা ইলেকশনকে প্রভাবিত করবার? কোনো সক্ষমতা নাই। তাহলে সেই নারী যদি এই ক্যারিয়ারটা স্যাক্রিফাইস করে যদি আসলে রাজনীতিতে আসতে চায় বা নির্বাচন করতে চায়, সামনে আমাদের স্থানীয় সরকার নির্বাচন, সেইখানেও যদি আসলে সে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়, তাহলে তাকে কি আবার 3 বছরের জন্য তাকে বসে থাকতে হবে এই কুলিং পিরিয়ডের জন্য? অথচ তার কিন্তু কোনো প্রভাব নাই। সুতরাং আমার মনে হয় যে অনেক সময় আইন আসলে একদম টেক্সচুয়াল ইন্টারপ্রিটেশনের থেকে আসলে যেই প্রার্থী তার মানে নির্বাচন কমিশনের সামনে দাঁড়িয়ে, তো তার ক্ষেত্রে আসলে বিবেচ্য বিষয় হওয়া উচিত যে তার পরিস্থিতি, তার পারিপার্শ্বিকতা, সে আসলে কোন ধরনের চাকরি করত। তো আইনের ক্ষেত্রে আইনের একেবারে টেক্সচুয়াল ইন্টারপ্রিটেশনের মানে ক্ষেত্রে এই অসুবিধাটা হচ্ছে। তো আমার মনে হয় যে এই আইনটা আসলে সংশোধন করা খুব জরুরি এবং আইন যদি আসলে প্রয়োগ হয়, সেটা সবার জন্য একভাবে প্রয়োগ করা উচিত। আমরা দেখছি এবার বিএনপির সংরক্ষিত নারী আসনে আমরা দ্বৈত নাগরিকত্ব আছে, জিবা আমিন, তিনি কিন্তু খুব ভালোভাবেই এই পথটা অতিক্রম করে গেছেন। আবার আমরা দেখছি যে একজন আন্না মিন্স, তিনি কিন্তু ব্র্যাক ইন্টারন্যাশনালে এনজিওতে উনি জব করতেন এবং উনি কিন্তু এক্সিকিউটিভ পদে জব করতেন। উনি প্রোগ্রামের সিনিয়র ডিরেক্টর ছিলেন। সুতরাং এই ধরনের গুরুত্বপূর্ণ পদে থেকে, এবং এনজিওর কিন্তু একটা আরপিওতে একটা ধারা আছে যে কোনো ইন্টারন্যাশনাল এনজিও যেখানে আসলে
কোনো বিদেশি ফান্ডিংয়ে সেই এনজিওটা যদি চলে, সেখানে যদি কোনো এক্সিকিউটিভ পদে কেউ চাকরি করে, সে কিন্তু আবার ওই 3 বছরের কুলিং পিরিয়ড লাগবে। কিন্তু সেখানে কিন্তু দেখলাম যে তারা বিএনপির সংরক্ষিত নারী আসন বলে তাদের আসলে এই জায়গাতে তাদের খুব সুন্দরভাবে এই পথটা পাড়ি দিতে মানে সাহায্য করেছে। কিন্তু হয়তো আমি এনসিপি বলে একটা দুর্বল দল বা ছোট দল বলে হয়তো আমাকে একটা বড় আইন দেখানো হয়েছে। কিন্তু আমি এখানে আসলে এখন আমার যেটা মোটো সেটা হচ্ছে এমপি হওয়ার থেকে গুরুত্বপূর্ণ আসলে এই আইনটা, যে আইনটা আসলে নারীদের সামনের দিকে আগানোর ক্ষেত্রে একটা বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, সেই আইনটা সংশোধনের জন্য আমি উচ্চ আদালতে যাব। আপনার কি মনে হয়েছে যে আপনার সাথে এই ব্যাপারে ইনজাস্টিস করা হয়েছে? ওই যে বললাম যে আইন তো আসলে সবার জন্য সমান। আইন যদি আসলে বিএনপির যারা মনোনীত সংরক্ষিত নারী আসনে মনোনীত যাদের নেওয়া হয়েছে, তাদের ক্ষেত্রে যদি ব্যাপারটা এমন হয় যে সংরক্ষিত নারী আসন, নারীদের প্রতিনিধিত্ব সংসদে বাড়ানোর প্রয়োজন, সেই জায়গায় আমরা যোগ্য নারীদের চাই, সেই ক্ষেত্রে আসলে এইটা তাদের ক্ষেত্রে কনসিডার করা হয়েছে, তাহলে আমার ক্ষেত্রে কেন না? তো সেই জায়গা থেকে আমি যদি বলি যে নির্বাচন কমিশনের পক্ষপাত দুষ্ট একটা আচরণ আমি দেখেছি, সেই জায়গায় অবশ্যই ইনজাস্টিস করা হয়েছে। আপনার মনোনয়নপত্র বাতিল হবার পেছনে কি শুধুমাত্র এই কুলিং পিরিয়ড না থাকার ব্যাপারটাই দেখানো হয়েছে কিনা, নাকি অন্য আরও কোনো বিষয় কাজ করেছে? ইলেকশন কমিশন থেকে তো সেই এই একটা বিষয়ের কথাই তারা উল্লেখ করেছে। আপনার যে মনোনয়নপত্র বাতিল হলো, এ ব্যাপারে তো আপনার অবস্থান আমরা জানতে পারলাম। আপনার দলীয় অবস্থান কি ছিল? দল থেকে কতটুকু সাহায্য পেয়েছেন এই ব্যাপারে? অনেক সময় আসলে কিছু কিছু ক্ষেত্রে যেটা দেখা যায় যে কিছু কিছু লড়াই আসলে একার হয়। তো আমার মনে হয় যে এই মনোনয়নপত্র আমার বাতিল হওয়ার পর থেকে যে লড়াইটা, এটা একান্তই আমার একার। আর এই লড়াইটা করতে গিয়ে আমি আসলে অনেক কিছু শিখছি। কারণ আমার বাবা, আমার বাসা নওগাঁ, আমার বাবা কখনো 2 ধরনের লোককে বাসা ভাড়া দিত না। একটা হচ্ছে পুলিশ আর একটা হচ্ছে উকিল। কারণ আমার বাবার মনে হতো যে এই 2 ধরনের লোকের মনে হয় কোনো না কোনো জায়গায় সমস্যা আছে। তো এটা তার পারসেপশন। কিন্তু আমি আসলে আমার এই মনোনয়নপত্র বাতিল হওয়ার মধ্যে দিয়ে আমার যে আসলে এই উকিলদের সাথে এবং এই কোর্ট পাড়ায় যে দৌড়াদৌড়ি, এটা একটা বড় অভিজ্ঞতা। এবং যেটা বললাম যে অনেক সময় কিছু লড়াই হয় একদম একার। তো এই একার লড়াইটা আমাকে অনেক কিছু শিখাচ্ছে এবং আমার ধারণা যে এই লড়াইটার মাধ্যমে আমার রাজনীতিটা আরও অনেক বেশি শক্ত হচ্ছে। আপনি এই বিষয়টা নিয়ে পরবর্তীতে কি কি পদক্ষেপ নেবেন? এই বিষয়টা নিয়ে প্রথমত আমি উচ্চ আদালতে এই যে রিটটা, সেই রিটটা করব এবং এই রিটে ফলাফল যাই আসুক, এমনও হতে পারে যে আমি আসলে সংরক্ষিত নারী আসনে যেতে পারছি না। ইটস টোটালি অ্যাকনলেজেবল, কোনো অসুবিধা নেই। তবে আমার যে ফাইটটা, আমি এই আইনটাকে সংশোধনপূর্বক আবার এটা যাতে আসলে আরও কিছু ধারা যুক্ত হয়, যে এই যে লাভজনক পদ বা একটা পদ যেটা আসলে কোনো প্রভাব নাই, প্রশাসনিকভাবে প্রভাব নাই, সেই পদটাকে আসলে এখানে মেনশন করা দরকার, বা এই আইনটা একটু সংশোধন করে আসলে আবার সামনে আনা দরকার। যেটা আমি এই কারণেই চাই যে আমার এই পরিস্থিতিতে আবার যারা আসলে ক্যারিয়ার স্যাক্রিফাইস করে রাজনীতিতে আসতে চায়, আমরা বারবার করে বলি না যে ভালো মানুষ কেন, শিক্ষিত মানুষ কেন রাজনীতিতে আসে না? তার মানে শিক্ষিত মানুষ যদি রাজনীতিতে আসে, যারা রাজনীতি সচেতন, তারা রাজনীতিতে কিভাবে আসবে? তারা তো নিশ্চয়ই এর আগ পর্যন্ত বসে থাকবে না বা চাঁদাবাজি করবে না। তাদের তো একটা ইনকামের, লাইভলিহুডের একটা সিস্টেম থাকবে। সুতরাং তারা যখন ক্যারিয়ার স্যাক্রিফাইস করে আসবে রাজনীতিতে, এবং সে যদি নির্বাচন করতে চায়, নির্বাচন করা কিন্তু খুব বড় একটা অভিজ্ঞতার ব্যাপার এবং একটা সাহসেরও ব্যাপার। তো নিজের ক্যারিয়ার স্যাক্রিফাইস করে যারা এই রাজনীতিতে আসতে চায়, তাদের পথটা যাতে আরও সুগম হয়, সেই কারণে এই বিষয়টা নিয়ে আমি আমার এই আইনি লড়াইটা আমি চালিয়ে যাব। এবার একটু আপনার ব্যক্তিগত জীবনের দিকে চলে যাচ্ছি। আপনি আপনার একটা ফেসবুক স্ট্যাটাসে লিখেছিলেন যে আপনি মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা এবং অরাজনৈতিক পরিবার থেকে উঠে আসা একজন। তো মধ্যবিত্ত এবং অরাজনৈতিক পরিবারের নারী হয়েও আপনি রাজনীতিতে কেন এসেছেন এবং কবে থেকে আপনার এই রাজনৈতিক পথ চলাটা শুরু হয়েছে? রাজনীতিতে আসা হচ্ছে প্রয়োজনে, আমি বলি এটা সময়ের প্রয়োজনে। আমি সবসময় বলি যে আমি আসলে সময়ের প্রয়োজনের নেতা, আর কিচ্ছু না। সেটা হচ্ছে আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা হলে যখন উঠি, আমাদের এই পুরো প্রক্রিয়াটাতেই যত ধরনের প্রতিবন্ধকতার শিকার হতে হয় একটা সিটের জন্য, আমাদের যেভাবে করে যে প্রক্রিয়ায় হলে উঠতে হয়, এবং হলে ওঠার পরে আমাদের যে একটা মৌলিক চাহিদা যেগুলো মানুষের, অন্ন, বস্ত্র, বাসস্থান, তো এই বাসস্থান
খাওয়া দাওয়া এবং একটা ভালো পড়াশোনার পরিবেশ, এই 3টি বিষয়ের জন্য যে পরিমাণ স্ট্রাগল আমাদের করতে হয়, এটাই আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আসলে স্টুডেন্ট তাদের রাজনৈতিক করে তোলে। আমার ক্ষেত্রে অন্তত তাই হয়েছে, কারণ আমার ছাত্র নেতৃত্বের শুরু সেখান থেকেই। আমি প্রথমত 2018 সালে কোটা সংস্কার আন্দোলন, একটা বড় আন্দোলন আমাদের সময় হয়েছিল। সেই আন্দোলনের মাধ্যমে নুরুল হক নূর, আক্তার হোসেন, এরা আমার সহযোদ্ধা ছিল। নাহিদ ইসলাম ছিলেন তখন। তো ইনাদের সাথেই আমার আসলে রাজনৈতিক এই পথ চলাটা শুরু। আর 18 সালে আমরা কবি সুফিয়া কামাল হলের 8 এপ্রিল রাতে, তখন ক্যাম্পাসে খুব গোলাগুলি হচ্ছে এবং কোটা সংস্কারের জন্য যারা আসলে নেমেছে আমাদের ভাইরা, তাদের উপরে পুলিশ স্প্লিন্টার এবং কাঁদুনে গ্যাস চালাচ্ছে। তো আমরা এটা শুনে হলের গেট ভেঙে, আমরা হলে আসলে জমায়েত হলাম মাঠে, তারপরে হলের গেট ভেঙে আমরা আসলে রাস্তায় অবস্থান নিই এবং রাস্তা বন্ধ করে দিই। তো 8 এপ্রিল রাতটা আসলে আমাদের জন্য অনেক বড় একটা রাজনীতির প্রথম ধাপ বলে আমি মনে করি। এরপরে কোটা সংস্কার আন্দোলন তো আমরা একটা পর্যায় পর্যন্ত করলাম, যদিও কোটা সংস্কার আন্দোলনটা আমরা ভেবেছিলাম যে সেটা সফল আন্দোলন হবে, কিন্তু সেটা আমরা সফল করতে পারিনি। সেটা নেতৃত্বের ব্যর্থতার কারণে। তখন নুরুল হক নূর, রাশেদ ভাই, ফারুক, তারা ছিল নেতৃত্বে। তো তাদের এক ধরনের কম্প্রোমাইজিং একটা মেন্টালিটির ফলে আমরা সেটি আসলে সফল আন্দোলন হিসেবে বলতে পারিনি। এবং এরপরে 2018 সালে আরও একটি আন্দোলন হয়, নিরাপদ সড়ক আন্দোলন, যেখানে আমরা, আপনি খেয়াল করে থাকবেন যে, আমি জানি না আপনার বয়স তখন কত, তখন আমরা রাস্তায় নেমে স্কুলের স্টুডেন্ট যারা আছে তারা সহ আমরা শাহবাগে একটা জমায়েত করবার চেষ্টা করি। কারণ আমাদের একটা মেন্টালিটি ছিল যে স্কুলের স্টুডেন্টরা, তারা যেহেতু বসুন্ধরার গেটে 2 জন স্টুডেন্টের তারা মারা গেছে সড়ক দুর্ঘটনায়, তো কিছু স্টুডেন্ট আসলে যারা নটরডেম, ঢাকা কলেজ, এই স্টুডেন্টরা আসলে একটা মানে শাহবাগে এসে অবস্থান নিতে চাচ্ছিল, কিন্তু এটা আসলে ফ্যাসিলিটেট করবে কারা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা না হলে কিন্তু এই সাপোর্টটা তারা পাবে না। তখন আমরা কি করলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা কিছু স্টুডেন্ট, আমরা হচ্ছে তাদের এই নিরাপদ সড়ক আন্দোলনটা শাহবাগে করবার ব্যবস্থা করে দিলাম। এবং তখন আমরা এই আন্দোলনটাও মোটামুটি একটা সফলতার মধ্যে দিয়ে দেখাতে পেরেছি, কারণ একদম সরকারের বিরোধী, সরকার আমাদের একদম বিরুদ্ধে চলে গেল ওই সময়। এবং তারপরে আমরা এরপরে হচ্ছে মোটামুটি একটু কিছুদিন কোনো আন্দোলন নাই, এরপরে হচ্ছে ডাকসু চাই আন্দোলন করলাম আমরা। কারণ আমরা চেয়েছিলাম যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের যে রাজনৈতিক একটা আই ওপেনিং হয়েছে, এটা একটা রাজনৈতিকভাবে কাজে লাগানো। সুতরাং ডাকসু চাই আন্দোলনের ফলে আমরা তখনকার ভিসিকে আমরা মোটামুটি চ্যালেঞ্জ করে করলাম যে না, আমরা এই ডাকসুটা করতে চাই, 28 বছর পরে এই ডাকসুটা হইতে হবে। এরপরে যখন ডাকসু নির্বাচন হলো, আমি কবি সুফিয়া কামাল হল থেকে একটা স্বতন্ত্র প্যানেল করলাম। এই প্যানেলের মাধ্যমে আমরা তখন তো খুবই ভয়ঙ্কর পরিস্থিতি, তখন কেউ প্রার্থী হতে চায় না। আমরা 3 জনকে পেলামই না, 3 জন সদস্য দিতেই পারলাম না, 9 জন নিয়ে প্যানেল করলাম। হলে তো 12 জনের প্যানেল করতে হয়। তো এই 9 জনের প্যানেল আমরা মানে এর আরেকটা প্যানেল ছিল হচ্ছে ছাত্রলীগের প্যানেল, এবং সেখানেও তো তারা খুব হিসাব নিকাশ করে মোটামুটি যারা প্রার্থী তাদের দিয়েছে। কিন্তু সেখানে আমরা মানে 9 জনের পুরো প্যানেল জিতে গেছি, এবং আমি পুরো প্যানেলের মধ্যে আমি সর্বোচ্চ ভোট পেয়েছিলাম হলের শিক্ষার্থীদের। তো ওই কোটা সংস্কার, নিরাপদ সড়ক, এই আন্দোলনের সময় আমার যে ফেসটা, এটা আসলে সাধারণ শিক্ষার্থীদের কাছে একটা হয়তো আস্থার জায়গা তৈরি হয়েছিল। সেই জায়গা থেকেই আসলে আমাকে হয়তো কোটা সংস্কার আন্দোলন থেকেই আপনার রাজনৈতিক যাত্রাটা শুরু হয়। মধ্যবিত্ত এবং অরাজনৈতিক পরিবার থেকে যে রাজনীতিতে এসেছেন, আপনার কি কখনো কোনো প্রতিবন্ধকতার শিকার হতে হয়নি এই মধ্যবিত্ত এবং অরাজনৈতিক ট্যাগ থাকার কারণে? হ্যাঁ, অবশ্যই। কারণ হচ্ছে প্রথমত মধ্যবিত্ত পরিবার থেকে রাজনীতি, ছাত্র রাজনীতি বলেন আর রাজনীতি বলেন, সেখানে আসার সবচেয়ে বড় অসুবিধার জায়গা হচ্ছে তারা তো বোঝে না যে রাজনৈতিক জীবনটা কি। আমার মা বাবা, আমার পরিবার, তারা খুব ছাপোষা, তারা সরকারি চাকরি করেছে সারা জীবন, তারা আসলে ওইটাই বোঝে যে, এবং তারা আরেকটা জিনিস বোঝে যে রাজনীতি করে কি হবে। আর তাদের কথা হচ্ছে যে ইউ হ্যাভ টু হ্যাভ অ্যান আইডেন্টিটি,
তুমি যাই করো, এই প্রেশারটা সবসময় যারা মধ্যবিত্ত পরিবার থেকে আসে তাদের উপরে থাকে এবং অরাজনৈতিক পরিবার থেকে আসে। কারণ রাজনীতি মানে আমার মায়ের কথা সবসময় ছিল যে তুমি রাজনীতি করো আর যাই করো, তোমার একটা প্রফেশন থাকতে হবে, এবং এটা কিন্তু আমি খুব মানি। মধ্যবিত্ত পরিবার থেকে আসার ফলে হয়তো আমার এই একটা চিন্তা এখানে যোগ হয়েছে যে আমার উপর সবসময় একটা প্রেশার ছিল যে তোমার কিছু একটা করতে হবে, রাজনীতি তুমি করবে দেওয়ার জন্য, এটা তো তোমার প্রফেশন না। তো এইটা একটা অসুবিধা। এবং আরেকটা অসুবিধা হচ্ছে যে তোমারই কেন আন্দোলনে যেতে হবে, তোমারই কেন প্রতিবাদে যেতে হবে, এই জিনিসগুলো তো আসলে আরো তো অনেকেই আছে মানে। কিন্তু এখানে আমরা তো আসলে এমন একটা সময়ে এই নেতৃত্বে ছিলাম যখন কিন্তু কেউই ভয়ে নামতো না, এবং আমরা আসলে নামতাম বলে দেখা যেত যে সাথে আরো 10-12 জন নামতো আমাদের সাথে। সুতরাং আমাদের পরিবারকে আসলে এটা বোঝাতে হতো যে আমি নামলেই আরো 10 জন আসবে। তো ওই জায়গা থেকে একটা বড় প্রতিবন্ধকতা তো ছিল। তবে আমি লুকিয়ে আন্দোলনে যেতাম, আর আমার মা দেখা যেত যে কোনো না কোনোভাবে বুঝে যেত, দেখা যেত যে আমি আবার প্ল্যাকার্ড লিখতাম। তো আমার লেখা তো আমার মায়ের চেনা, তো আমার লেখা একটু মোটামুটি মনে হয় ভালো, সেজন্য আমার দায়িত্ব ছিল কোটা সংস্কার আন্দোলনে আমি সবসময় প্ল্যাকার্ড লিখতাম। তো যখন নিউজ পেপারে ছবি আসতো সামনের দিকে প্ল্যাকার্ড, তো আমার মা ঠিকই বুঝে যেত যে তুমি এই প্ল্যাকার্ড লিখছো, তার মানে তুমি আন্দোলনে গেছো। তো এরকম অনেক ছোটোখাটো অনেক মজার আছে। কিন্তু আমি লুকিয়ে আন্দোলনে যেতে হতো, কারণ মধ্যবিত্ত পরিবার, অরাজনৈতিক পরিবার আসলে বোঝে না যে আসলে এই প্রতিবাদে যাওয়ার যে আর্জটা, এটা আসলে কেন আসে আমাদের মধ্যে। অনেকেই আপনার নামে অভিযোগ করে থাকে, আমরা দেখেছি যে আপনি একসময় ছাত্রলীগের তুখোড় নেত্রী ছিলেন। অভিযোগটা কতটুকু সত্য? না, ওই বিশেষণটা বাদ দিয়ে আর কি, তুখোড় নেত্রী না, ছাত্রলীগের মাধ্যমে আমাদের সবাইকে হলে উঠতে হতো, এটাই আসলে একটা সংস্কৃতি ছিল, অপসংস্কৃতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি যখন ভর্তি হই তখন আমার অ্যাটাচড হল ছিল শামসুন্নাহার। তো শামসুন্নাহার হলে সিট পাওয়া যাবে না, কারণ শামসুন্নাহার হল পুরাতন হল, এবং সেখানে উঠতে গেলে পলিটিক্যালি উঠতে হবে। তো এখন তো আমি খুব বিপদে পড়ে গেলাম যে তাহলে তো আমি এখানে উঠবো না, পলিটিক্যালি ওঠা যাবে না। এবার যেটা হলো যে আমার এক মামা ছিলেন, তিনি হচ্ছেন ফুড অ্যান্ড নিউট্রিশনের টিচার। তো মামার রেফারেন্সে মামা বললো আমার এক ছাত্রী আছে, তুমি ছাত্রীর কাছে কিছুদিন থাকো, তারপর শামসুন্নাহার হলে যখন তোমাকে সিট দিবে তুমি তখন লিগালি তখন উঠে যেও। এখন তার ছাত্রীর সাথে যখন আমি দেখা করতে গেলাম তখন দেখলাম যে তার ছাত্রীকে সে বলে দিচ্ছে যে আমাকে যাতে হলে ওঠার সুযোগ দেয়, সেটা হচ্ছে কবি সুফিয়া কামাল হলে। তো আমি তখন পর্যন্ত জানি না যে হ্যাঁ মামার ছাত্রী, তার কাছে কিছুদিন থাকবো, তারপরে শামসুন্নাহার হলে উঠবো। এদিকে আমার মা আমার সাথে আছে, আমি যখন হলে উঠবো তখন সে চলে যাবে, তারও চাকরি বাকরি, তার ছুটিও শেষ হয়ে যাচ্ছে, আমার আম্মু চলে যেতে হবে নওগাঁ। তো আমাকে বললো যে ছাত্রীর সাথে দেখা করলাম, মামার স্টুডেন্টের সাথে দেখা করলাম, দেখা করার পরে বললো যে তুমি তাহলে তোষক বালিশ এসব নিয়ে আসো হলে, কালকেই নিয়ে আসো। আমি তো বেজায় খুশি যে এখন হলে উঠতে পারবো, তাহলে আর কাউকে আর ডিস্টার্ব করতে হবে না। হলে ওঠার পরে দেখি যে এটা 24 জনের রুম। তখন আমি বুঝলাম যে উনি আসলে মামার ছাত্রী আসলে ছাত্রলীগের নেত্রী এবং কবি সুফিয়া কামাল হলে ছাত্রলীগের প্রেসিডেন্ট। তো এবার তো আমি পড়ে গেলাম বিপদে, এখন কি আর করা, আম্মুরও চলে যেতে হবে এবং আমার এখন থাকতে হবে, কিন্তু কিছু করার নাই। এভাবে করে আসলে ছাত্রলীগের মাধ্যমে আমাদের বেশিরভাগ যারা আসলে ছাত্রলীগের মাধ্যমে ওঠে তারা এরকম নিরুপায় হয়ে ওঠে। আপনি কত সালে হলে উঠেছিলেন? আমি 2014 সালে হলে উঠেছিলাম। তো তখন এইভাবে করে হলে ওঠা, এবং হলের যেটা হয় যে ছাত্রলীগের যে কয়জন আসলে হলে থাকে তাদের কিন্তু মাথা গুনে গুনে ওই মধুর ক্যান্টিনে নিয়ে যাওয়া হতো, নেতাদেরকে সালাম দেওয়ার জন্য, এবং স্লোগান দিয়ে নিয়ে যাওয়া হতো। তো আমার আবার যেটা হতো যে আমার খুব পালানোর স্বভাব, মানে গেস্ট রুমে রাতের বেলা তো আবার গেস্ট রুম থাকতো, তো আমি মিছিলের পেছন থেকে আবার চলে আসতাম। তো এর জন্য আবার মানে গেস্ট রুমে দাঁড় করে রাখা হতো। তো গেস্ট রুম সংস্কৃতি আসলে যারা দেখে নাই, আমাদের পরবর্তী প্রজন্ম, তারা আসলে বুঝবে না যে কোন পরিস্থিতিতে আসলে হলে আমাদের কিভাবে উঠতে হতো। তো কোটা সংস্কার আন্দোলন যখন করলাম 2018 সালে, এইভাবে করে তো 2018 সাল পর্যন্ত গেল। কোটা সংস্কার আন্দোলন যখন করলাম তখন কিন্তু কোটা সংস্কার আন্দোলন করার কারণে ছাত্রলীগ থেকে আমাকে আজীবন বহিষ্কার করা হয়েছে।
ছাত্রলীগের কি পদ ছিল আপনার? শিক্ষা ও পাঠচক্র উপসম্পাদক। আচ্ছা। হ্যাঁ, তো মানে এইটা হচ্ছে একটা খুব মজার ব্যাপার যে ছেলেদের হলে যেরকম আসলে কম্পিটিশন ছিল পদ নেওয়ার, মেয়েদের হলে হচ্ছে কাউকে জিজ্ঞেস না করে, যেহেতু খুব কম মেয়ে উঠতো, তাদের হচ্ছে পদ দিয়ে দিতে হতো এবং পদ মাস্ট তাদের নিতে হবে, না হলে হল থেকে বের করে দিবে, একদম সহজ কথা। তো যেহেতু পরে আমার আর শামসুনার হলে আমি আর যাই নাই, কারণ শামসুনার হল পুরান হল, আর হচ্ছে সুফিয়া কামাল হল একটা নতুন হল, একটা ভালো পরিবেশে আছি, তো পুরান হলটাতে আর যেতে ইচ্ছা করে না। পরে আমি তখন হল মাইগ্রেশন করা যেত, আমি হল মাইগ্রেশন করে সুফিয়া কামাল হলে থেকে গেছি। এবং তখন তো যখন ওই যে কোটা সংস্কার আন্দোলন করলাম, তখন ছাত্রলীগ থেকে আমাকে আজীবনের জন্য বহিষ্কার করা হলো। তো আমি খুবই মজার ব্যাপার, যেদিন আমাকে বহিষ্কার করা হয়েছে সেদিন আমি প্রথমবারের মতো মানে জেনেছিলাম যে আমার একটা পদ ছিল, কারণ আমাকে তো বলে পদ দেওয়া হয় নাই। তো এই হচ্ছে আমাদের আসলে ছাত্রলীগের সংস্কৃতি ছিল ওই সময়। পরবর্তীতে কি আপনাকে হল থেকে বের করে দিতে ছাত্রলীগ কোনো উদ্যোগ নিয়েছিল? কোটা সংস্কার আন্দোলন করার পরে যখন ছাত্রলীগ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হলো, তখন বেশ কিছুদিন তখন যারা নেত্রীরা ছিলেন তারা আমাকে থ্রেট দিয়েছে যে যাতে আমি হল থেকে বের হয়ে যাই। কিন্তু তখন যেটা ছিল যে আমাদের কিন্তু তখন সাধারণ শিক্ষার্থী যারা আমরা, আমাদের কিন্তু একটা মানে মোটামুটি সংগ্রামী একটা চেতনা তখন ছিল। তখন আমরা অনেক সংখ্যায় বেশি এবং ছাত্রলীগের যারা তখন তারাই আসলে অনেক কম ছিল। তো আমরা ওই জায়গা থেকে যে আমাকে বের করে দেওয়া মানে সাধারণ শিক্ষার্থীরা তখন একটা পজিশন নেবে, বিকজ আই ওয়াজ দ্য লিডার। তো ওই জায়গা থেকে তখন আমাকে আর বের করে দেওয়া সম্ভব হয়নি। এবং তখন তো আমরা আসলে আন্দোলনের মধ্যেই ছিলাম, এবং তখন ছাত্রলীগ কিন্তু প্রথমবারের মতো একটা চাপে পড়ে গেছিল এই কোটা সংস্কার আন্দোলনের সময়। সুতরাং সেই সময় যদি আমাকে বের করে দিত, তাহলে আরও যারা সাধারণ শিক্ষার্থী তারা মোটামুটি তারা ফুঁসে উঠতো, এবং সেটা ছাত্রলীগকে আবার ট্যাকেল দিতে আরও তাদের জন্য কঠিন হতো। পরে আমাকে আর বের করে নাই। আপনি যেহেতু সুফিয়া কামাল হলের খুব সম্ভবত জিএস ছিলেন, তো আপনি তো একজন ডাকসু নেত্রী ছিলেন। অনেকেই মনে করে থাকে যে ডাকসু নেতা বা নেত্রীরা আসলে মাসিক একটা বেতন পায়। এইটা সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আপনি কি কোনো বেতন পেতেন কিনা? না, এটা খুবই মিসপারসেপশন। সেটা হচ্ছে যে ডাকসু নেত্রীরা বা ডাকসু নেতারা কেউ আসলে কোনো বেতনভুক্ত কোনো কর্মচারী না, বা এই নেতৃত্বদের আসলে মানে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো ছাড়া আর কোনো কাজ নাই। আমার মনে আছে এই পুরো 1 বছরে বোধহয় একটা দেওয়া হয়, অ্যালটমেন্ট দেওয়া হয়, সেটা হচ্ছে মোবাইল খরচ দেওয়া হয়, শুধু ভিপিকে দেওয়া হয়, জিএসকে দেওয়া হয় না। আমার যিনি ভিপি ছিলেন তিনি আসলে খুব বেশি তার কথাবার্তা বলতে হতো না, কারোর সাথে যোগাযোগ করতে হতো না। সে আমাকে এরকম হয়েছে যে মনে হয় 600 টাকা করে তখন দিত। 600 টাকা আমাকে 2 মাস, মানে আমি 1200 টাকা পেয়েছিলাম ফোন কল বাবদ আর কি। যে এই পুরো 1 বছর 6 মাস, যেহেতু মানে ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী 1 বছরের মধ্যে যদি নির্বাচন না হয় তাহলে আরও 6 মাস সেই কমিটি বর্ধিত হয়। সুতরাং আমি 1 বছর 6 মাস যে পুরোটা সময় আমি 1200 টাকা ফোনে কথা বলা বাবদ পেয়েছিলাম। ডাকসুতে তো অনেক প্রকল্প করা হয় বা ডাকসু থেকে অনেক প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়। এই ডাকসুর প্রকল্প থেকে কখনো কোনো অর্থ লুটপাটের মতো ঘটনা ঘটেছে কিনা আপনার সাথে, বা আপনি করেছেন কিনা? না, খুবই মজার বিষয় হচ্ছে ডাকসু আমাদের সময় হল সংসদে মোট যে বাজেট, সেই বাজেট ছিল 40,000 টাকা। তো এটা আসলে কোন জায়গা থেকে ছিল? এটা একেবারে যে ডাকসু যখন শুরু হয়েছিল ওই সময়কার যেই বাজেট সেটা আর বাড়ানো হয়নি। সুতরাং এই অল্প টাকা, মানে প্রকল্প তো দূরের কথা, মানে আমাদের যেটা হতো যে আমরা যে কোনো ওই 40,000 টাকা আমরা হচ্ছে যক্ষের ধনের মতো করে রাখতাম, এবং এর কাছ থেকে তার কাছ থেকে স্পন্সর নিয়ে নানান কিছু করে আসলে হলের প্রোগ্রামগুলো করতাম। এবং আমরা সুফিয়া কামাল হলে একটা খুব সুন্দর কাজ করেছিলাম ডাকসুর পক্ষ থেকে, সেটা হচ্ছে একটা সুন্দর একটা লাইব্রেরির মতো করেছিলাম, যেটা আসলে দেখতেই অনেক মানুষ আসতো। সেখানে নানান ধরনের বই পড়ার সুযোগ থাকতো। তো সেটাও আমরা হলের যে উন্নয়ন ফান্ড আছে সেখান থেকে প্রভোস্টকে বলে খুব করে যে আসলে ওখানে একটা ফান্ড দেওয়ার জন্য। তো এভাবে করে আমরা বিভিন্ন কাজ করতাম। কিন্তু ওই 40,000 টাকা তো আবার আমি যেহেতু জিএস ছিলাম, আই ওয়াজ দ্য অফিস, তো আমার তো এটা আবার মানে একেবারে বাজেট করে কোথায় কি কত খরচ ভাউচার সহ মিলিয়ে দিতে হবে, সুতরাং সেই টেনশন আমার মাথায় থাকতো। তো ওই জায়গায় ওই 40,000 টাকা, আমরা সবাই জানি 40,000 টাকা দিয়ে কিছুই হয় না, আমাদের আসলে স্পন্সরের উপর অনেক বেশি ডিপেন্ড করতে হতো।
হতো এবং যেটা কেন্দ্রীয় ছাত্র সংসদ তাদের কাছ থেকে আমরা কিছু ফান্ডের জন্য মাঝে মাঝে চেয়েছি, তো সেটা তারা সাপোর্ট দিয়েছে। এইভাবে করে আমাদের খুব কষ্ট করে দরিদ্রের সংসার আসলে চালাতে হয়েছে। আপনি সরকারি চাকরি ছেড়ে কেন পলিটিক্সে এসেছেন? এই প্রশ্নটা অনেকেই মানে করে আসলে, যে সরকারি চাকরি ছেড়ে পলিটিক্সে কেন আসলাম। মানে সরকারি চাকরি একটা নিশ্চিন্ত জীবন, কিন্তু যেহেতু আমি ছাত্র রাজনীতির মাধ্যমে আমার শুরু এবং পরবর্তীতে মোটামুটি সকল আন্দোলন সংগ্রামের সাথে আমার এক ধরনের যুক্ততা ছিল, তো এই জায়গায় রাজনীতিতে আসলে একটা স্যাক্রিফাইসের জায়গা। আমি যদি চাকরি করি তাহলে তো আসলে রাজনীতি করা খুব কঠিন। তো 5 আগস্টের পরে তো আমাদের 5 আগস্টের আগে আমরা বিভিন্ন জন অন্তত আমার ব্যাচমেট যারা, তারা সবাই কোনো না কোনো ছোটোখাটো চাকরি বাকরিতে আমরা ছিলাম। তো 5 আগস্টের পরে যখন আসলে এত বড় একটা সুযোগ আমাদের হাতে, যে বাংলাদেশের যে পরিবর্তনগুলা, যে স্বপ্নগুলো আমরা ক্যাম্পাসে বসে বসে দেখতাম, সেই পরিবর্তনটা আসলে করার একটা সুযোগ এসছে। সুতরাং এই জায়গা থেকে আমার মানে চাকরিটা করে এটা সম্ভব ছিল না। এখন আমি আবার চাকরি খুঁজছি। মানে রাজনীতি, ওই যে আমার বললাম তো যে মধ্যবিত্ত পরিবার, অরাজনৈতিক পরিবার থেকে আসলে আমাদের সবসময় একটা আইডেন্টিটি ক্রাইসিস থাকে। মানে মধ্যবিত্তের সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে আইডেন্টিটি ক্রাইসিস। তো আমার পরিবারেরও এই ক্রাইসিসটা আছে, এবং আমার মা আজকে সকালবেলাও ফোনে উনি বলছিলেন যে তুমি যাই করো তোমার একটা প্রফেশন লাগবে। তো এখনও আমি একটা চাকরি খুঁজছি। আমি মাঝখানে কিছুদিন একটা বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি, তো বেসরকারি বিশ্ববিদ্যালয়। তো এখন হয়তো সেদিকে আবার অ্যাপ্লাই করব, বা যেহেতু রিসার্চ ব্যাকগ্রাউন্ড আছে, কোনো রিসার্চ অর্গানাইজেশনের সাথেও যুক্ত হওয়ার একটা পরিকল্পনা আছে। তবে রাজনীতি তো করবই, তবে একটা প্রফেশন সাথে নিয়ে রাজনীতিটা করার চেষ্টা করবো আর কি। তার মানে আপাতত আপনি কোনো প্রফেশনে যুক্ত নেই? না, আমি এখন বেকার। বেকার হলে আপনার তো মাসে একটা খরচ লাগে, ওই খরচটা কোথা থেকে আসছে? এই যে আপনারা তো আমাকে এখন কোনো টাকা দিবেন না, কিন্তু আমি যেখানে কথা বলি আমাকে কিছু টাকা দেয়। এটা মিথ্যা, এটা ভুয়া কথা। জনপথ আসলে টাকা দেয় এবং সাথে গিফটও দেয়। আচ্ছা, তাহলে ভালো। আমি কথা বলার জন্য কিছু টাকা পাই বিভিন্ন জায়গায়, যখন আসলে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে, রাজনৈতিক নেতৃত্ব হিসেবে কথা বলি, তো সেখানে যে অনারিয়ামটা দেয় আপাতত সেটাই আমার সোর্স অফ ইনকাম। তবে এটা তো আসলে কোনো একেবারে ফিক্সড ইনকাম না। তো আমি আসলেই চাকরি খুঁজছি। এটা জনপালস থেকে দেখে যদি কেউ আমাকে চাকরির অফার করেন, দ্যাট উড বি গ্রেট। আর জনপালসকে তাহলে 10% দিতে হবে। এখন কি 10% কি মানে এই সরকারের জন্য এই 10%ই আমরা সবসময় বলবো না? 10% একটা কি বলবো, আদর্শ একটা আদর্শ। হ্যাঁ, না সেটাই। ঠিক আছে, 10%-এর ব্যাপারটা দেখা যাবে। ঠিক আছে, জনপালসের এই পডকাস্ট দেখে যদি কেউ মনিরা শারমিন আপুকে চাকরি দিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে, এবং সেখান থেকে আমরা একটা ভালো পার্সেন্টেজও পাবো। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। অনেকেই অভিযোগ করে যে আপনি সরকারি চাকরি ছেড়ে পলিটিক্সে এসেছেন কারণ এখানে ভালো একটা টাকা কামানোর বা অর্থ লুটপাটের সুযোগ থাকে। এই অভিযোগটা কতটুকু সত্য, বা এটা সম্পর্কে আপনি কি বলবেন? রাজনীতি করতেও তো টাকা লাগে। মানে রাজনীতি থেকে টাকা আসে নাকি, মানে কি বলছেন? হ্যাঁ, মানে অনেকে বলে যে হ্যাঁ রাজনীতি থেকে টাকা আসে, পলিটিক্স করে বিভিন্ন প্রকল্প লুটপাট করা যায় বা বিভিন্নভাবে পলিটিক্স করে হচ্ছে টাকা ইনকাম করা যায়। আমি আসলে জানি না। আমি জানি যেটা রাজনীতি করতেও টাকা লাগে। মানে আমার এখন একটা ইনকাম সোর্স দরকার, এই জন্য যে আমি রাজনীতিটা করব। কারণ রাজনীতি থেকে টাকা আসার তো সুযোগ নাই, বরং এই রাজনীতির পথটা হাঁটতে গেলেও টাকা লাগে। কারণ আমি যেখানেই যাই সেখানেই তো আসলে আমার নিজের একটা মানে টাকা লাগবে। সুতরাং আমি জানি না আসলে রাজনীতি করলে আসলে কিভাবে করে লোকে বড়লোক হয়, বা কিভাবে আসলে অন্য কোনো প্রফেশন থেকে রাজনীতি আসলে লাভজনক কোনো প্রফেশন। রাজনীতি কোনোভাবেই প্রফেশন না, রাজনীতি আসলে দেওয়ার জায়গা। আমি একটা গল্প বলতে চাই, সেটা হচ্ছে যে আমাকে আমার একজন শিক্ষক বলেছিলেন যে মনিরা, তুমি যখন কোনো দায়িত্বে থাকবে, আমার এখনও মনে আছে, তিনি আমার হলের হাউস টিউটর ছিলেন। তো আমি যখন হল সংসদের জিএস হই, তখন আমাকে জিএস হওয়ার আগেই উনি এটা বলেছিলেন যে মনিরা, তুমি যদি আসলে জিএস হও, তোমার জন্য হওয়া খুব কঠিন, কারণ তখন আসলে তো ছাত্রলীগের অ্যান্টি হিসেবে আমরা ফাংশন করছি। কিন্তু তুমি যদি জিএস হতে পারো, তুমি কখনো কারোর কাছ থেকে এই তোমার টেনিওরে অনেকেই তোমাকে অনেক কিছু দিতে চাইবে, কারণ লোকে ক্ষমতার সাথে থাকতে চায়। তুমি কারোর কাছে কিছু নিবা না। তুমি যেই মুহূর্তে তুমি নিলে, সেই মুহূর্তে তুমি তার কাছে কিন্তু বিক্রি হয়ে গেলে, তার কাছে তুমি আটকে গেলে।
তো আমি এই কথাটা ওই সময় থেকে আমি এখন পর্যন্ত মেনে চলি। আমি যখন একটা কোনো দায়িত্বে, তখন আমার মনে রাখতে হয় যে কেউ যাতে আমাকে ফ্রিতে কিছু দিতে না পারে। যখন আমি ফ্রি রাইড নিব, তখন আমি তার কাছে কিন্তু কোনো না কোনোভাবে সে আমার কাছ থেকে কিছু একটা চাইবে, এই একটা সম্ভাবনা তৈরি হয়। সুতরাং আমি কারো কাছ থেকে আসলে ফ্রি রাইড কম নিই, যাতে আমার তাকে আসলে অবৈধভাবে কিছু দেওয়ার কোনো সম্ভাবনা তৈরি না হয়। সুতরাং আমার মনে হয় যে বৈধভাবে আসলে কোনো সুযোগ নেই রাজনীতিতে অর্থ উপার্জনের। আর যারাই আসলে বলে যে রাজনীতি আসলে ইনকামের জায়গা, অর্থ উপার্জনের জায়গা, সেটা কোনো বৈধ পন্থা না, আমি এটাই বিশ্বাস করি। আপনি এই অবৈধ পন্থার দিকে কখনো যাননি এবং যাবেনও না? তাহলে তো আমার মানে এখন গাড়ি বাড়ি অনেক কিছু থাকতো, এবং এখন আমি চাকরি খুঁজতাম না অন্তত জনপালসের সেটে বসে। আপনার কি গাড়ি বাড়ি কোনো কিছুই নেই? না, আমার কোনো স্থাবর কোনো সম্পত্তি নেই। আমি আমার বাবার বাসায় থাকি, তো এই মানে থাকিও মানুষের বাসায়। আপনি যেহেতু এমপি হওয়ার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন, তো সেখানে তো একটা ইনকামের বা স্থাবর অস্থাবর সম্পত্তির একটা যেই বিষয় থাকে বা তালিকা থাকে, সেটা আপনার দেখাতে হয়েছে। তো আপনার স্থাবর অস্থাবর সম্পত্তির বা সম্পদের মোট পরিমাণ কত, সেটাকে আমরা জানতে পারি? না, এখানে না একটা খুবই অদ্ভুত ব্যাপার আছে। বা আপনি কত টাকার মালিক? না, মানে আমি আসলে কোনো টাকার মালিক না। হ্যাঁ, মানে আমি কিছু হ্যান্ড ক্যাশ আছে আমার, সেটা হচ্ছে এই যে টকশো করে জমানো টাকা। কিন্তু এছাড়া আমার আসলে তেমন কোনো টাকা পয়সা নেই। এখন আমাকে যখন জিজ্ঞেস করেছে আপনার কি আছে, তখন আমি বলছি যে একটা খাট, একটা পড়ার টেবিল, মানে এছাড়া আমার কিছু নেই। কারণ হল থেকে আমি আসলে আমার বাসায় এসছি, তো এখানে আসলে সেরকম কিছু নাই। আপনি যেহেতু এনসিপির নির্বাচন পরিচালনা কমিটিতে ছিলেন, তো সেক্ষেত্রে আপনাকে একটা প্রশ্ন করতে চাই। এনসিপি জামাত যে একটা জোট হয়েছে, বা এনসিপি যে জামাতের সাথে জোটে গেল, এর ফলে তো তারা 6টি আসন পেল। আপনার কি মনে হয় যে এনসিপি জামাতের সাথে জোটে গিয়ে ঠিক কাজ করেছে? অনেকে বলে থাকে যে যদি এনসিপি জামাতের সাথে জোটে না যেত, তাহলে হয়তো আরও অনেক বেশি আসন পেত। তো আপনার কি মনে হয়, এনসিপি কি আসলে জামাতের সাথে জোটে না গেলে বেশি আসন পেত, নাকি যে 6টা আসন পেয়েছে সেটাও আসলে পেত না? না, আমি এখানে দুইভাবে দেখা যায়। সেটা হচ্ছে যে এনসিপি জামাতের জোটে এনসিপি সংসদে 6টা আসন সিকিউর করতে পেরেছে, কিন্তু আমি যদি বলি যে ওভারঅল ভোট পার্সেন্টেজ, সেটার ক্ষেত্রে কিন্তু আমাদের একটা বড় লস হয়েছে। আর যেহেতু 300 আসনে আমরা প্রার্থী দিতে পারিনি, আমাদের মোটেই 30টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে। আমরা যদি 300 আসনে প্রার্থী দিতে পারতাম, তাহলে সারা বাংলাদেশে আমাদের যে ভোট পার্সেন্টেজ, সেটা কিন্তু অনেক বেশি হতো। আমার ধারণা সেটা 15 থেকে 20% হতো। আর সেই হিসেবে আমরা যদি বলি যে উচ্চকক্ষে আমাদের একটা বড় রিপ্রেজেন্টেশন হওয়ার একটা সম্ভাবনা ছিল, যদিও আমি জানি না যে এই তারেক সরকার উচ্চকক্ষ করবে কিনা। আরেকটা ব্যাপার হচ্ছে যে তবে সেই ক্ষেত্রে ভোট পার্সেন্ট বেশি হলেও সেই ক্ষেত্রে আমাদের সংসদে যাওয়ার যে প্রতিনিধিত্ব করবার যে সুযোগ, সেটা একটা বড় চ্যালেঞ্জের মুখে পড়তো বলে আমার মনে হয়। কারণ আমরা যদি দেখি যে এনসিপি যতটুকু সময় পেয়েছে, কোনো একেবারে ন্যাশনাল লেভেলে যদি নেতৃত্বের কথাও বলি, তারা কিন্তু তাদের এলাকায় সময় দিতে খুব কম পেরেছে। সুতরাং সেই জায়গায় আর এলাকার ভোটটা কিভাবে আসে, একটা আসনের ভোট কিভাবে আসে, সেটা হচ্ছে কিন্তু খুব ব্যাপার না। সেটা একেবারে ডোর টু ডোর গিয়ে কনভিন্স করে কথা বলে সেই ভোটটা নিতে হয়। সুতরাং সেই জায়গায় আমার কাছে মনে হয়েছে যে এই জোটটা করার ফলে যেরকম 6 জনের সংসদে আমরা প্রতিনিধিত্ব দেখতে পাচ্ছি, সেটা হয়তো তখন দেখতে পেতাম না এই জোটটা যদি না হতো। তবে একটা ওভারঅল যে ভোট পার্সেন্টেজ, সেটা অনেক বেশি হতো। কারণ আমি মনে করি যে জামাতের যে 77টি আসন, সেই আসনে তো শাপলাকলির অনেক ভোট আছে। কারণ শাপলাকলি যেই জায়গায় শাপলাকলি ছিল না, সেখানে তো সেই শাপলাকলির ভোটগুলো দাঁড়িপাল্লাতে গেছে। সুতরাং সেই ক্ষেত্রে জামাতও অনেক বেশি লাভবান হয়েছে। আমরা হয়তো এনসিপির পক্ষ থেকে হয়তো 6 জন সংসদে তাদের সিটটা সিকিউর করতে পেরেছে। ইকুয়ালি জামাতের যারা গেছে, তারাও কিন্তু আসলে শাপলাকলির একটা বড় ব্যাকআপ তাদের ছিল। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে গণভোটের অর্থ আত্মসাতের অভিযোগ এসেছে। আমরা দেখেছি যে এনসিপিও আসলে গণভোটে হ্যাঁর পক্ষে প্রচারণা চালিয়েছিল, এবং এনসিপির খুব সুন্দর কিছু কাভার্ড ভ্যান আমরা দেখতে পেয়েছি, যেগুলোর মাধ্যমে আসলে গণভোটে হ্যাঁর প্রচারণা করেছে এনসিপি। তো এখানে জানতে চাচ্ছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতো এনসিপিও কি সরকারের পক্ষ থেকে ওই অর্থ আত্মসাৎ করে প্রচারণা চালিয়েছে কিনা? এনসিপি সরকার থেকে যদি একটা পয়সাও পেতো, তাহলে এমনি তো এনসিপি কিংস পার্টি, তো সরকার থেকে আমরা কোনো ধরনের সহযোগিতা নেইনি, বা আমি জানি না, আমাদেরকে অফারও দেয় নাই।
এবং এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হিসেবে আমি এটা বলতে পারি যে এনসিপির নির্বাচনকালীন আমরা যে দেনায় আছি সেটা 87 লাখ টাকা। মানে জনপালস দেখে যদি কেউ আমাদের সেখানে এই দেনা পরিশোধ করবার জন্য ডোনেশন দেয় আমরা খুবই খুশি হব, কিন্তু এটা নিয়ে আমরা খুবই আসলে চাপে আছি। কারণ তখন আমরা যে মানে ভ্যানগুলো করেছিলাম এবং সেটা তো সারা বাংলাদেশে আমার একটাই ভ্যান মানে 3টা করেছিলাম এবং একটা সারা বাংলাদেশে আমরা নিয়ে ঘুরেছিলাম। তো সেই জায়গা থেকে এই বিষয়গুলো এবং আরও তো কিছু আনুষঙ্গিক যে খরচগুলো সেগুলো মিলে আমাদের এখনও অনেক ঋণ আছে। সুতরাং সেখানে যদি সরকার থেকে কিছু টাকাও আমাদের দিত তাহলে আমাদের হয়তো ঋণটা থাকতো না। সাম্প্রতিক একটা ইস্যুতে চলে যাচ্ছি। সম্প্রতি দেখা গিয়েছে যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে অনেকেই অনেক কানাঘুষা করছে, অনেকে আলোচনা সমালোচনা করছে। কেউ কেউ তারেক সরকারকে বাহবা দিচ্ছে, কেউ কেউ আবার শেখ হাসিনার প্রশংসায় ভাসছে। তো এই যে রূপপুর পারমাণবিক কেন্দ্রের উদ্বোধন এবং এর সাথে যে শেখ হাসিনাকে বাহবা দেওয়া বা তারেক সরকারকে বাহবা দেওয়া, এই জিনিসটাকে আপনি কিভাবে দেখছেন? ধরেন আমার টাকায় আমি একজনকে দিয়ে বাজার করালাম, একজন রান্না করলো, তারপর সে খাবারটা আমার সামনে দিল। তো আমি যে রান্না করে দিল যে বুয়া, আমি কি তাকে ক্রেডিট দিব? নিশ্চয়ই না, মানে টাকাটা তো আমি দিয়েছি। সুতরাং আমার মনে হয় এই তারেক সরকার বা হাসিনা সরকার কাউকে আসলে ক্রেডিট দেওয়ার কিছু নাই। কারণ আমরা যখন এই প্রকল্পগুলোর কথা দেখি এবং দেশের বাইরের সাথে যখন বিভিন্ন চুক্তির মাধ্যমে কোনো প্রকল্প আমরা নিতে দেখি, সেটা সেই জায়গা থেকে এটি আসলে এই অর্থটা কোথা থেকে আসে? এই অর্থ তো জনগণের অর্থ। আপনি যদি এই পদ্মা সেতু থেকে শুরু করে মেট্রো রেল বলেন, এগুলোর জন্য যদি হাসিনাকে আপনি দেন, বাহবা দেন, সেটা আমার মনে হয় না ঠিক হবে। কারণ তার তো আসলে এটা পৈতৃক সম্পত্তি না যেখান থেকে সেই মানে স্থাপনাগুলো করে দিয়েছে, তা তো না। সুতরাং এটি সবচেয়ে বাহবা পাওয়া দরকার হচ্ছে জনগণ, মানে আমাদের, যাদের ট্যাক্সের টাকায় আসলে এই কাজগুলো হওয়া সম্ভব হয়েছে। এবং সরকারের ক্ষেত্রে এটা একটা উদ্যোগ, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে হয়তো মানে আগের সরকারের মানে উদ্যোগের ফলে এটা হয়েছে। কিন্তু সেখানেও আবার আরেকটা জিনিস খুব দেখা দরকার যে আমরা আসলে কোন প্রকল্প নিব। যেই প্রকল্প কি আমার ঋণের বোঝা অনেক বেশি বাড়িয়ে দিবে, নাকি সেটা আসলে দেখেন গত সরকারের যে প্রকল্পগুলো, শুধুমাত্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র না, এছাড়াও যে প্রকল্পগুলো সেগুলো কিন্তু এই তারেক সরকারকে কিন্তু এই ঋণের যে বোঝাটা সেটা কিন্তু তার মাথায় আছে। সুতরাং এবং IMF থেকেও কিন্তু আমরা এইবার ঋণের যে কিস্তিটা এই কিস্তি আমরা পেলাম না। সুতরাং এই জায়গা থেকে কিন্তু এই সরকারও কিন্তু ফাংশন করা খুব কঠিন হবে। সুতরাং এইটা যখন আসলে আমরা দেশি বা বিদেশি যে কোনো প্রকল্প নেওয়ার ক্ষেত্রে আমাদের খুবই সতর্ক থাকা উচিত যে ঋণের বোঝা যাতে আমাদের এত না বাড়ায় যে আমাদের আসলে দেশের মানুষের কাছ থেকে ট্যাক্সের পরিমাণ আবার বাড়িয়ে দিতে হয়। সুতরাং এই জায়গায় আসলে ক্রেডিট সবচেয়ে বেশি জনগণের। কারণ আপনি যখন ট্যাক্সও বাড়াবেন তখন তো জনগণেরই পকেট কাটবেন, ভাড়া বাড়তি করছেন তখনও জনগণের পকেট কাটছে। এবং এই যে জ্বালানি সংকটের ফলে এই যে 1 লাফে 16% যখন জ্বালানি তেলের দাম বাড়ানো হলো, সেটাও জনগণের পকেট থেকে যাচ্ছে। সবকিছুই আসলে বাহবা জনগণেরই পাওয়ার কথা, কারণ টাকাটা তারা দিচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এরই মাধ্যমে আমরা মনিরা শারমিন আপুর সাথে আমাদের গল্পের প্রথম পর্ব শেষ করলাম। দ্বিতীয় পর্ব দেখতে চোখ রাখুন জনপালসে।